প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি গোপালগঞ্জের মানুষ কি করবেন এবারের ভোটে? সাড়া দেবেন আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইনে? আওয়ামী লীগ শাসনামলে রয়্যাল ডিস্ট্রিক্ট খ্যাত গোপালগঞ্জের পরিস্থিতি ৫ই আগস্ট পরবর্তী সময়ে সম্পূর্ণ বিপরীত। নির্বাচনের পর কি বদলাবে সেই পরিস্থিতি? আওয়ামী লীগ পতনের পর দলটির অনেক নেতাকর্মী আশ্রয় নিয়েছেন গোপালগঞ্জে। কি অবস্থায় আছেন তারা? কোথায় আছেন গোপালগঞ্জের সাবেক প্রভাবশালী এমপি শেখ সেলিম? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার এ পর্বের অতিথি গোপালগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাক্তার কে এম বাবর। ডাক্তার কে এম বাবর, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। থ্যাংক ইউ। জি, আপনার কাছে শুরুতেই আপনি একজন বিশেষ ব্যক্তি, আপনাকে অতিথি করার একটা বিশেষ কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জের একটি আসন থেকে আপনি প্রার্থী, গোপালগঞ্জ ২ আসন থেকে। আপনি আওয়ামী লীগের সবসময়ের প্রতিপক্ষ দল বিএনপি, সেই বিএনপি থেকে আপনি প্রার্থী হয়েছেন। ফলে আপনি একজন বিশেষ ব্যক্তি কথা বলবার জন্য। আমি আসলে প্রথমেই আপনাকে এই কারণেই প্রশ্নটা করতে চাই যে যেহেতু আহ, মানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ, সেখানে আওয়ামী লীগ একদম প্রচারণা চালাচ্ছে নো ভোট বা ভোট দানে বিরত থাকার জন্য, বর্জন করার আহ্বান করছে। সেখানে কেন ভোট দিবে, বিশেষ করে গোপালগঞ্জের মানুষ কেন ভোট দেবে আওয়ামী লীগের আহ্বানে সাড়া না দিয়ে? থ্যাংক ইউ আপা। আজকে আজকে আপনার মাধ্যমে আমি গোপালগঞ্জ সদর ২ আসনের সর্বস্তরের জনগণকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। মানুষ এখন যথেষ্ট সচেতন। ভোট বর্জন করলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে গোপালগঞ্জের মানুষ পিছিয়ে পড়বে। তাই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া না দিয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, গোপালগঞ্জের নিরাপত্তার জন্য, গোপালগঞ্জে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবার মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া না দিয়ে বিএনপি কে ভোট দিবে, আমাকে ভোট দিবে। আপনি তাই মনে করছেন? এবং আপনাকে ভোট দেবে মানে বিএনপি থেকেই আরও একজন ব্যক্তি আছেন যিনি হরিণ মার্কায় সম্ভবত দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আহ, মানে আপনাদের ভোটটাও কি ভাগ হয়ে যাবে না এই বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোতে? আমি আসলে আমি মনে করি যে স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছে এরা দাঁড়ানোর কারণে ভোট ভাগ তেমন হবে না, কারণ বিএনপির যে ভোট আপনি জানেন, গোপালগঞ্জে অ্যাক্টিভ রাজনীতি করে শতকরা 5%, আওয়ামী লীগের পলিটিক্স করে। আর তার থেকে একটু কম মানুষ অ্যাক্টিভ রাজনীতি করে বিএনপি অথবা অন্যান্য দল। আর বাকি যে 90%, এই 90% সাধারণ ভোটার, এই 90% সমর্থক। আমাদের যারা বিদ্রোহী প্রার্থী আছেন তাদের মানুষ আহ এবার তেমন ভোট দেবে না, কারণ এবার বাংলাদেশে একটা জোয়ার এসেছে বিএনপির পক্ষে। এখন গোপালগঞ্জের সাধারণ মানুষ ভাবছে যে দলের বাইরে, বিএনপির বাইরে যে ভোট দিয়ে গোপালগঞ্জের তেমন কোনো লাভ হবে না। গোপালগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে ধানের শীষের প্রতীকী ভোট দেওয়া উচিত। কোন কারণ ধারাবাহিকতার কথা বলছেন? উন্নয়নের যা ধারাবাহিকতা মানে যেটি গত সরকার মানে আওয়ামী লীগ সরকার যেই উন্নয়ন করে গেছিল তারই ধারাবাহিকতার কথা বলছেন? হ্যাঁ, আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ কিছু উন্নয়ন করেছে ওই ধারাবাহিকতা রক্ষার জন্য। কারণ যদি গোপালগঞ্জের মানুষ এবার বিএনপি কে ভোট না দেয়, তবে গোপালগঞ্জের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তাদের যে উন্নয়ন হয়েছে ওই উন্নয়নের ধারাবাহিকতা থাকবে না। তাই মানুষ এবার ধানের শীষের পক্ষে ভোট দেবে, কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে না। কারণ স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে তেমন গোপালগঞ্জের কোনো উন্নয়ন হবে না, গোপালগঞ্জের কোনো লাভ হবে না, গোপালগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তাই মানুষ এবার যথেষ্ট বুঝতে শিখেছে। এবার তারা চায় স্রোতের অনুকূলে চলতে চায়, স্রোতের প্রতিকূলে চলতে চায় না। যেহেতু আগে গোপালগঞ্জের মানুষ নৌকা প্রতীকে ভোট দিত, গোপালগঞ্জের ম্যাক্সিমাম মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল। তাই আওয়ামী লীগ এবার নির্বাচনে নেই, নৌকা প্রতীক নেই। তাই তারা
নৌকার বিকল্প হিসেবে মনে করছে ধানের শীষ। কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে যে গোপালগঞ্জে কোনো লাভ হবে না, গোপালগঞ্জে উন্নয়ন হবে না, তাই এবার গোপালগঞ্জের সাধারণ মানুষ বুঝেছে। গোপালগঞ্জের যে সুশীল সমাজ, যারা সচেতন সমাজ, শিক্ষিত সমাজ, তারা এটা বুঝতে পেরেছে। তাই তারা এবার ওই বিকল্প স্বতন্ত্র প্রার্থীদের তারা ভোট দেবে না। তাই আমি আশাবাদী স্পষ্ট। এবার আপনার আপনার গোপাল আপনার মূল্যায়নটা একদম স্পষ্ট যে কি কেন মনে করছেন যে ধানের শীষে এবারের ভোটটা গোপালগঞ্জে যাবে। আপনি বলছিলেন যে গোপালগঞ্জের মানুষের নিরাপত্তার মানে উন্নয়নের ধারাবাহিকতা বা নিরাপত্তা তাদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা ধানের শীষে ভোট দেবে। এই নিরাপত্তার বিষয়টা একটু এইভাবে করে জানতে চাই। ধরেন গোপালগঞ্জে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন একটা রয়্যাল ডিস্ট্রিক্ট হিসেবে একরকম পরিচিত হয়ে উঠেছিল গোপালগঞ্জে। গোপালগঞ্জের মানুষ বিভিন্ন জায়গায় বিশেষ সুবিধা, সরকারি চাকরি থেকে সেটি পাওয়ার একটা রেকর্ড ছিল। এখন যখন আওয়ামী লীগের পতন হয়েছে তখন গোপালগঞ্জের মানুষ বিশেষভাবে নিগৃহীত। গোপালগঞ্জ বলে অনেক জায়গায় অনেক সমস্যা তাদেরকে পোহাতে হয়। মানে বিএনপি ক্ষমতায় গেলে বা আপনি সংসদ সদস্য হলে এরকমটা যে হবে না তার কি কোনো নিশ্চয়তা বা নিরাপত্তা আপনারা দিতে পারবেন বা কিভাবে দেবেন? অবশ্যই। কারণ বিএনপি যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ বিএনপি এবার ক্ষমতা আসবে। আর আমি যদি গোপালগঞ্জের এমপি হই, তখন আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমি বলতে পারবো যে গোপালগঞ্জের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। গোপালগঞ্জের মানুষ এখন ধানের শীষের প্রতীককে এমপি বানিয়েছে। তাই অন্য অন্য ডিস্ট্রিক্টে যে সুযোগ সুবিধা পাবে, অন্য অন্য সংসদ সদস্য তাদের ভোটারদের জন্য, সাধারণ মানুষের জন্য যে সুযোগ সুবিধা এনে দিতে পারবে, আমিও ঠিক তদ্রূপ সুযোগ সুবিধা এনে দিতে পারবো। তখন অন্য ডিস্ট্রিক্টের সাথে গোপালগঞ্জকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আর আমার বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান করে বলেছে, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। এই জন্য অন্য অন্য ডিস্ট্রিক্ট যে সুযোগ সুবিধা পাবে, আপনার চাকরির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, সরকারি বাজেটের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমার গোপালগঞ্জকে সমান সুযোগ দিবে আমার বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। সেই আশা তাই আপনি করছেন, সেই আস্থা কি আপনি মানুষকে দিতে পারছেন? কারণ বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া যখন চেয়ারপারসন ছিলেন তখন একটা বক্তব্য, গোপালগঞ্জের নাম বদলে দেবার একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। বা এই ৫ই আগস্টের পরেও আলোচিত নাম হাদি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে এখন সেটি নিয়েও আন্দোলন চলছে। হাদিও মানে গোপালগঞ্জকেই মিটিয়ে দিতে হবে এরকম একটা বক্তব্য তার ছিল এবং কিছু গালিগালাজও ছিল সেই প্রসঙ্গে। মানে সে তার যে প্রভাব পড়বে না সামনের দিনে, এবং তারপরে ৫ই আগস্টের পরে গোপালগঞ্জে বেশ কিছু ঘটনাও ঘটেছে যেগুলো নিরাপত্তা, মানে মারামারির ঘটনা, সহিংসতার ঘটনা ইত্যাদি ঘটেছে। এরপরে যে মানুষ আসলে, আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি যা বলছেন মানুষ আস্থায় নিচ্ছে আপনাকে, আপনাদের এই প্রতিশ্রুতিগুলো। হ্যাঁ, গোপালগঞ্জের সাধারণ মানুষ, আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি, সব প্রতিশ্রুতিকে মানুষ আস্থার সাথে নিচ্ছে। মানুষ এখন বাস্তবতা ভাবতে শিখেছে। দেখেন, আমাদের ম্যাডাম মরহুম খালেদা জিয়া, উনি যে কথা বলেছিলেন, আমাদের বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভী ভাই, উনি কিন্তু একটা বিবৃতি দিয়ে এটা কিন্তু ক্লিয়ার করেছে যে তখন মানে উনি গোপালগঞ্জের যে নাম পরিবর্তন করে আসলে ওটা করা হবে না। কারণ আমাদের চেয়ারপারসন তিনি কিন্তু কোনো কোনো প্রতিশোধের রাজনীতি করতে চান না। তাই তিনি এই সব ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না। গোপালগঞ্জে এটা কিন্তু আমাদের দলীয় প্যাডে একটা বিবৃতি দিয়ে এটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আর আপনি যেটা বললেন যে উসমান হাদি অথবা ওই এনসিপির কথাই ইনডাইরেক্ট আপনি বলেছেন, আসলে এটা এনসিপি বাংলাদেশে এখন তেমন কোনো অস্তিত্ব নেই। এরা ওদের এই যে গালাগালি এ যা করেছে, এই জন্য ওরাই পচড়াইছে, গোপালগঞ্জে ওরা অপমানিত হয়েছে ওনাদের এই কথাবার্তার কারণে। ওনারা যদি একটু শালীনতা বজায় রেখে কথাবার্তা বলতো, মানুষকে শ্রদ্ধার সাথে কথা বলতো, তবে এই ঘটনাগুলো আমার মনে হয় ঘটতো না। ওনাদের এই বেফাস মন্তব্য, বেফাস কথাবার্তা বলার কারণে গোপালগঞ্জে এইসব ঘটনা ঘটেছে। ওই ওই আমি বলতে চাই, কারণ ওনাদের রাজনীতির ম্যাচুরিটি খুব কম ছিল। ওনারা অনেকটা গায়ের জোরে কথাবার্তা বলেছে, কিন্তু সাধারণ মানুষ এটা ভালোভাবে নিয়ে নেই। তাই এইসব ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের বিএনপি একটা অনেক বড় দল। বিএনপির ম্যাচুরিটি, রাজনৈতিক ম্যাচুরিটি অনেক। তাই আমাদের এই
বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। ক্ষমতায় আসলে ওই সবকিছু পিছনে সবকিছু ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে চলতে চাই। আর গোপালগঞ্জের সাধারণ মানুষকে আমরা এটা বোঝাতে সক্ষম হচ্ছি যে বাস্তবতা মেনে সামনে আগাতে হবে, আমরা যদি পিছিয়ে না পড়ি। তাই জি। গোপালগঞ্জের মানুষ এবার আমাদের উপর আস্থা আস্থা রাখছে। রাখছে বলে আপনি মনে করছেন। আপনার কাছে মানে নির্বাচনকে নিয়েও একটা আশঙ্কার জায়গা আছে। যেহেতু গোপালগঞ্জে বলা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ যেহেতু এই সময়ে নির্যাতিত বা নানান কারণে হেনস্থারও শিকার হচ্ছেন, কারণে অকারণে নানান রকমভাবেই। তারা অনেকেই এখন গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিচ্ছেন। আ ফলে সামনের নির্বাচনে একটা কেমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে? অনেক সন্ত্রাসীরাও গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন এমনটাও জানা যাচ্ছে। সেক্ষেত্রে মানে নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতার আশঙ্কা আছে কিনা? আমি আশা করছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে গোপালগঞ্জ। গোপালগঞ্জের প্রশাসন খুবই অ্যালার্ট, তারা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছে। এই কারণে গোপালগঞ্জে যে আপনি যেটা বললেন বিভিন্ন সন্ত্রাসীরা, ওরা আসলে এখন গোপালগঞ্জ নেই। ওরা গোপালগঞ্জ কিছু থাকলেও তারা ঘাপটি মেরে আছে। তারা হয়তোবা এই প্রশাসনের হাই অ্যালার্টের কারণে তারা আমার মনে হয় আগামী নির্বাচনে তারা তেমন কিছু করতে পারবে না। কারণ গোপালগঞ্জের যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান ছিল তারা কেউ গোপালগঞ্জ নেই, তারা বিভিন্ন জায়গায় পালিয়েছে। তাদের কথা হয়তোবা সাধারণ মানুষ আহ শুনবে না। আর এই জন্য আমার মনে হয় গোপালগঞ্জ আগামী নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা মনে হয় ঘটবে না। তারপরে প্রেডিকশন করা যায় না। এখন আমাদের যেহেতু প্রশাসন খুবই আন্তরিক, খুবই সচেতন, এবং আমরা যারা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি যে আসলে সহিংসতা করে কোনো কিছু করা সম্ভব না, বাস্তবতা মেনে নিতে হবে। এই জন্য আমার মনে হয় সাধারণ জনগণ, সাধারণ পাবলিক এই তাদের ডাকে সাড়া দিবে না। এই জন্য গোপালগঞ্জ কোনো সহিংস সহিংস আপনি ঘটনা আশঙ্কা ঘটলে করছেন না। জি, আপনি না, আমি আশঙ্কা আসলে করছেন না বুঝতে যে হবে। তেমন কিছু ঘটবে। আপনার আসনে মানে বলছিলাম যে শুরুতেই যেটি শুরু করেছিলাম দুর্ভেদ্য ঘাঁটি আওয়ামী লীগের, আপনার আসনে বরাবরই গোপালগঞ্জ ২ থেকে শেখ সেলিম তিনি নির্বাচিত হয়েছেন। তারও নিশ্চয়ই বিশাল একটা গোষ্ঠী আছে বা সমর্থক গোষ্ঠীর নেতা কর্মী আছেন। আ তারা এখন কি অবস্থায় আছেন? তারা কি মানে কার পক্ষে বা কি হিসেবে কাজ করছেন? শেখ সেলিম কোথায় আছেন আপনি জানেন কিনা? তাদের পক্ষের সাথে কোনো যোগাযোগ আছে কিনা? জি। আপনারা দেখেন আমাদের আসনে সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম ভাই, ওনার সাথে আগেও আমার কোনো যোগাযোগ ছিল না। বর্তমানে আমার সাথে কোনো যোগাযোগ নেই। এবং উনি কোথায় আছেন এটা আমার জানা নেই। তবে ওনরা তো ভোট বর্জনের ডাক দিয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জনের ডাক দিয়েছে। তারা বলছে নো ভোট নো ভোট। তাই তারা কাউকে সমর্থন দিচ্ছে না, এবং তারা হয়তোবা দলীয়ভাবে কোনো সমর্থন কাউকে দিবে না। কিন্তু সাধারণ মানুষ যারা সচেতন তারা হয়তো ইলেকশনে আসবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে শেখ সেলিম ভাই অথবা অন্য কেউ সিনিয়র নেতা আওয়ামী লীগের তারা গোপালগঞ্জে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিচ্ছে না। মানে সিনিয়র নেতারা না হলেও ধরেন বিভিন্ন পর্যায়ে যে আরো যারা নেতাকর্মীরা আছে তারা? যারা নেতাকর্মীরা আছে তারা তো মনে করেন যারা বাই পোস্টে, হুম, তারা তো গোপালগঞ্জ তেমন কেউ নেই। আর সাধারণ যে ভোটার আছে তারা তো ভোট দিয়ে যাবে, তারা তো সমর্থন জানিয়ে আছে। হুম। তারা এই যে আমার যেমন প্রতিদিন পাড়া মহল্লায় মিছিল হচ্ছে, তো তারা তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে মিছিল মিটিং অংশগ্রহণ করছে। জি, জনাব কে এম বাবর অনেক ধন্যবাদ। আর ২-৩ দিন পরেই আসলে বোঝা যাবে, ভাগ্য নির্ধারণ হবে যে গোপালগঞ্জে কে হতে যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, এবং আপনার মাধ্যমে আমি গোপালগঞ্জ ২ আসনের সর্বস্তরের মানুষকে বলতে চাই, আপনারা দলমত নির্বিশেষে সবকিছু ঊর্ধ্বে উঠে গোপালগঞ্জের গোপালগঞ্জের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবার গোপালগঞ্জ ২ আসনের সর্বস্তরের মানুষ ১২ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুক অনেক ধন্যবাদ গোপালগঞ্জে। জনাব কে এম বাবর। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। থ্যাংক ইউ।